দর্শক এই মুহূর্তে আমরা আছি ইয়াসিন ভাইয়ের মুরগির খামারে, যেটি কিনা ফেনীর সোনাগাজীতে। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে আসলে বাচ্চাগুলোকে ওনারা পালেন, বড় কোথায় হয়, ব্যবস্থাপনাটা কেমন, যাবতীয় তথ্য। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে আপনার খামারে চলে আসলাম দেখার জন্য কিভাবে কি করছেন। এখানে বাচ্চাগুলো আসলে কয় দিনের? এটা আজকে 3 দিন বয়স। 3 দিন বয়স? হ্যাঁ। তাই না? অনেক ছোট তো তাহলে। এটা 3 দিন বয়স। আচ্ছা, এদেরকে এখানে রেখেছেন কেন? এরা এখানে বোর্ডিং করছি, এই 3টা বোর্ডিংয়ে 1500 মুরগি বোর্ডিং করছি। এটা আস্তে আস্তে যত বড় হবে বোর্ডিং অফ হবে, এটা পুরা ঘরে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে এখন ব্রুডিং করছেন, যখন একটু বড় হবে কয়দিন পরে আসলে ছাড়বেন? 15 দিন বয়সে পুরা ঘরে ছেড়ে দেওয়া হবে। এখন আপাতত এখানে আরো 4-5 দিন থাকবে। আরো 4-5 দিন থাকবে? 3 দিন হয়েছে। আচ্ছা, এখানে দেখছি যে আলোর ব্যবস্থা করেছেন, এই আলোর ব্যবস্থাটা এটা হলো এই তাপ। এরা তো যতদিন মা বাপ নাই, এরা কৃত্রিম তাপে এরা বড় হবে। তাহলে এই যে দেখছি ওরা খাবার খাচ্ছে, কি ধরনের খাবার আসলে ওরা খাচ্ছে? এরা এখন ফ্রি স্টার্টার খাবে, 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত ফ্রি স্টার্টার। আচ্ছা, এটা আমি একটু দেখি। হ্যাঁ, এটা ফ্রি স্টার্টার খাবার। এটা হলো ছোট 1 দিন বয়স থেকে বাচ্চা এগুলো খেতে পারবে। আচ্ছা, 1 দিন বয়স থেকে বাচ্চা আসলে এগুলো খেতে পারে? হ্যাঁ। তাই তো না? আচ্ছা, খাবে কতদিন পর্যন্ত? এটা 1 থেকে 10 দিন। 1 থেকে 10 দিন পর্যন্ত খেতে পারবে। 10 দিন বয়স থেকে 18 দিন বয়স পর্যন্ত তখন খাবে স্টার্টার। আচ্ছা, এরপরে যাবে আপনার 18 দিন থেকে 28 দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার খাবে। ব্রয়লার গ্রোয়ার খাওয়ার পর 28 দিন পরে আবার 28 থেকে বিক্রি পর্যন্ত ব্রয়লার ফিনিশার খাবে। আচ্ছা আচ্ছা, এই যে লিটারগুলো, এগুলো আসলে কোথা থেকে বা কিভাবে? লিটারগুলো এগুলো কাঠের বসি। প্রথম বয়সে আমরা কাঠের বসি করে পেপার দিই। এই 2 দিন বয়সে পেপার ফলাই দিয়ে বসিতে দিয়ে দিই। এখন এই বসিটা আপনার এখন প্রতিদিন 2 বার 3 বার করে আমরা নাড়াচাড়া করব। যেহেতু এই মুরগির বিষটাতে পায়খানাতে অ্যামোনিয়া গ্যাস আছে, আমরা নাড়াচাড়া করার কারণে অ্যামোনিয়া গ্যাসটা উড়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস হইলে মুরগিলা ক্ষতি। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এই যে নিয়ে আসেন আপনারা, কয় দিনের বাচ্চা নিয়ে আসেন? আমরা 1 দিনের বাচ্চা। তো ছেড়ে দেওয়ার পর এখানে আসলে কতদিন রাখবেন? এটা 30 থেকে 32 দিন। 30 থেকে 32 দিন। অথবা মার্কেট ভালো হলে 30 থেকে 32 দিন, অথবা মার্কেট একটু যদি খারাপ থাকে তাহলে এটা আরো 2-5 দিন আমরা রাখি। এই 37-35 দিন পর্যন্ত রাখি। ধরেন এটা 30 দিনে হয়তো 2 কেজি হয়ে যাবে। আর 34-35 দিন রাখলে এটা 2.5 কেজি 2 কেজি 800 গ্রাম এরকম ওয়েট আসবে। আচ্ছা, তো এই যে রাখার পরে এগুলোকে কোথায় নিয়ে যান? এগুলো আমরা মার্কেটে সেল করে দিই আবার। আচ্ছা, মার্কেটে সেল করে দেন। তখন আমরা নির্ধারিত মূল্যে, বা যখন আমার মূল্যে ফুসাইবো তখন আমি হয়তো ওই দিনে সেল করে দেবো। না হলে আরো রাখবেন? না হলে আরো রাখবো 2-1 দিন। আচ্ছা, তো আপনি এই ব্যবসাটা মানে মুরগির ব্যবসাটা কতদিন ধরে করছেন? মুরগির ব্যবসাটা আমি করতেছি 2002 সাল থেকে। 2002 সাল থেকে? তাহলে তো মোটামুটি প্রায় 23-24 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এত বছরের ব্যবসার মধ্যে আপনার কি মনে হয় যে এই ব্যবসাটা কেমন, লাভজনক নাকি লাভজনক না? এই ব্যবসাটা অবশ্যই লাভজনক। কারণ এখন আমরা এই হয়তো সাময়িক এই রমজানের পর থেকে ব্যবসা হয়তো একটু বাজার খারাপ। আচ্ছা, ডাল যাচ্ছে। এটা বছরে আমরা প্রত্যেক বছর 2 থেকে 3 মাস ডাল সিজন যাব, আর 9 মাস ভালো থাকবে। তো রোগ বালাই কিছু ফেস করেন? রোগ বেলায় তো অবশ্যই ফেস করি আমরা। রোগ বেলায় ধরেন গাম্বর এবং রানীক্ষেত না আসার জন্য মুরগির 5 থেকে 7 দিন বয়সে ভ্যাকসিন করি, রানীক্ষেত ব্রঙ্কাইটিস ভ্যাকসিন। এরপর 10 দিন বয়সে আবার করি আমাদের গাম্বরের ভ্যাকসিন। আচ্ছা, এরপর 15 দিন বয়সে আবার গাম্বরের বুস্টার ডোজ করি। আচ্ছা, এরপর 15 দিন বয়স পরে 21 দিনে আবার আমরা রানীক্ষেত ইউজ করি। কারণ রানীক্ষেতের ভ্যাকসিনটা বুস্টার ডোজ 21 দিনে করলে 8-10 দিন আর ভ্যাকসিন করার প্রয়োজন হয় না। তাহলে এই এতগুলো ভ্যাকসিন দেওয়ার পর তো আসলে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেক। খুব কম। তারপরে যদিও আক্রান্ত হয়, ট্রিটমেন্ট করলে ওটা দ্রুত কাভারেজ হয়। যদি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ না করা হয়, ট্রিটমেন্ট করতে গেলে তখন কস্টিংও বেশি, ওই কাভারেজ না, মৃত্যুর হার বাড়ে যায়। ভ্যাকসিন করা থাকলে মৃত্যুর হার কম থাকবে। আচ্ছা, তো এই যে আরেকটা বিষয় জানতে চাই, এখানে যে শেড করেছেন তাই না, তো আপনার তো 3টা শেড, তো শেডের আসলে খরচটা কিরকম হয়েছে? একটা শেডের ভিতরে যেগুলো এই অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এগুলোতে 8-10 লাখ টাকা করে চলে গেছে। 8-10 লাখ টাকা করে গেছে। তাহলে এখানে আপনার ইনভেস্টমেন্ট কেমন আছে পুরো ব্যবসাটার মধ্যে? পুরো ব্যবসাটার মধ্যে ইনভেস্টমেন্ট তো অনেক আছে। এটা তো আপনার এই হিসাব করে বলা যাবে। এটা তো ধরেন আনুমানিক ধরেন এখানে ধরেন পুঁজি, এখানে আমার এই মুরগিগুলো উঠাইতে এখানে রানিং পুঁজি খাইবো আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। হয়তো ভাগ্য ভালো হয়েছে বেচা হইব 4,20,000।
আর যদি হচ্ছে 4,20,000 4 লাখ বা 4 লাখের উপরে সেল থাকবে। তাহলে কতদিনের মধ্যে একটা লাভ চলে আসতেছে আপনার? ওইটা ব্রয়লার মুরগিটা লাভটা চলে আসবে আপনার, লাভ হোক লস হোক, এটা 30 দিন থেকে 35 দিন এটা ক্লোজ। তাহলে তো এটা খুব কম সময়ের মধ্যে লাভ কিংবা লস হচ্ছে নির্ণয় করা যাচ্ছে। নির্ণয় করা যাবে। তাহলে এই ক্ষেত্রে তো লসের সম্ভাবনাটা আসলে কমই থাকছে। লসের সম্ভাবনা কম থাকে। এখন হয়তো মার্কেট খারাপ, এই যে ধরুন বছরে 2-3 মাস তো আমি আগে বলছি এটা খারাপ যাবে। আচ্ছা, এখন লোকও বল আপনার কেমন আছে বা কেমন লোকজন এখানে লাগছে আপনার পরিচর্যার জন্য? এখানে 1500 পরিচর্যার জন্য একজন স্টাফ আছে। 1500 মুরগির জন্য একজন স্টাফ। তাহলে আপনার মুরগি তো মোটামুটি 6000। তাহলে কয়জন স্টাফ লাগছে? এখানে 3 জনে করতে পারে। আচ্ছা, 3 জন করতে পারে। তো এদেরও তো একটা আসলে খরচ আছে। ওদেরও মাসিক স্যালারি আছে। হ্যাঁ, ওইটা আসলে কি রকম? ওটা একজনের 15,000 স্যালারি। আচ্ছা, একজনের 15,000 সর্বনিম্ন। সেক্ষেত্রে আপনি তো কর্মসংস্থানের ব্যবস্থাটাও করতে পারছেন। এটা ওনাদের প্রত্যেকটা সাইডে একজন করে কর্মসংস্থান আছে। তো সেটা দেখছি যে একজন উদ্যোক্তা শুধুমাত্র যে নিজের জন্যই কাজটা করেন ব্যাপারটা সেরকম না, তিনি আসলে কর্মসংস্থানের ব্যবস্থাও করেন। এটা অনেক ভালো একটা ব্যাপার। আচ্ছা ভাইয়া, তো অন্যান্য শেডগুলো আমরা একটু দেখি। এটা তো দেখলাম। আচ্ছা, আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাই, এখানে হচ্ছে আপনার কতদিনের মুরগিগুলো রাখা হয়েছে? আজকে 22 দিন বয়স। 22 দিন বয়স। কতদিন বয়সে? 10 দিন বয়সে তো নিয়ে এসেছিলেন মনে হয়। না, এগুলো তো জিরো বয়স। এখানেও জিরো। এখানেও জিরো? হ্যাঁ, জিরো থেকে ওখানেও জিরো, এখানেও জিরো। বুডিং থেকে এখানে। ও, এখানে পেছনে আছে। এটা বুডিং করে এখানে ছাড়ি দিয়েছি। আচ্ছা, তো এখানে ওইটার ভেতরে যেহেতু এই বাচ্চাগুলোকে রাখার সুযোগ নাই, এখানে আবার আলাদা করে আপনি সেট করে নিয়েছেন। এটা আলাদা। আচ্ছা, তো এদেরকে কি খাবার দিচ্ছেন? এদেরকে এরা এখন গ্রোয়ার খাবে। আচ্ছা, এই শেষ। খাবার দেয়া কি ওদের শুধুমাত্র যে বৃদ্ধিটা ভালো হবে, মাংসটা ভালো হবে, এইটার উদ্দেশ্যে কি প্রোটিন জাতীয় ব্যাপারে কি এগুলোতে বেশি? যে গ্রোয়ার খাদ্য খাবে মুরগির ওয়েট এবং শক্তি দুইটা পাবে। যখন মুরগি 28 দিন বয়স হবে তখন এদের আর শক্তির প্রয়োজন, এখন তোদের মাংসের প্রয়োজন, তখন শুধু ফিনিশার খাবারটা খাবে। আচ্ছা, দ্রুত ওয়েট চলে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা এখন ওদের শক্তিটা বৃদ্ধি করবে, মাংসটাকেও বাড়াবে। আচ্ছা, তো আপনার এই মুরগিগুলোর মানে ওজন কি রকম হয় এখানে? এখানে ওজন 30-32 দিনে 2 কেজি 2200 গ্রাম। এখন বাজারে মাংসের দামটা আপনি যে বিক্রি করছেন সেটা কি রকম পড়ছে, আর আপনার কাছ থেকে যে পাইকাররা নিয়ে যাচ্ছে ওরা কি রকম বিক্রি করছে? আমরা এখন এই মুহূর্তে 18 থেকে 20 টাকা বিক্রি করতেছি। 18 থেকে 20 টাকা বিক্রি করতেছি। এরপরে কিছুদিন এরপরে যারা আমাদের কাছ থেকে নিব তারা বেচবো আমের গাড়ি দিয়ে নিয়ে 30 টাকা সেল করবো। খোলা বাজারে 150 টাকা। আচ্ছা, 160 টাকা বিক্রি হবে। আচ্ছা, তো এখানে যে এরা তো মোটামুটি তাহলে একটা ভালো ব্যবসায়ী আপনি করতে পারছেন এদেরকে সেল দিয়ে। আর একটা বিষয় জানতে চাই, এখানে কতগুলো এরকম 22 দিন বয়সী মুরগি আছে? এখানে এখন 1500 পিস আছে। 1500 পিস আছে। এগুলো আপনি আর রাখবেন কতদিন তাহলে? এগুলা আর 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিনে ওরা 2 কেজির মতো হয়ে যাবে। এখন ওয়েটটা কি রকম আছে? এখন এদের ওয়েটটা আছে 1 কেজি থেকে 1200 গ্রাম। তো এখানে যে আপনি এই শেডটা করেছেন, পাশে দেখছি পুকুর আছে। পুকুরের সুবিধাটা আসলে আপনি কিভাবে ব্যবহার করছেন এখানে মুরগির ফার্মের ক্ষেত্রে? এখানে মুরগির ফার্ম, এখানে যখন মুরগি থাকে এই মাছাতে, তখন মুরগির বিষ্ঠাগুলা মাছে খায় এবং কি মাছ বড় হবে। মানে সরাসরি মাছ বিষ্ঠাটা নিচে পড়ে যায় এবং মাছের উপকার হয়। মানে আপনি সমন্বিত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, মাছ এবং মুরগি সমন্বিত পাবে। তাহলে যারা হচ্ছে মুরগি ফার্ম করতে চায়, আবার তাদের একটা বড় পুকুর আছে, তারা সেই হিসেবে করতে পারে। তারা মাছা দিয়ে করবে, তখন কোম্পানি ডাক্তার আছে, ওরা বলবে কতগুলা মুরগির বিষ্ঠা এই পুকুরে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটারও একটা নির্দিষ্ট মাপ আছে। আচ্ছা আচ্ছা, কারণ মাপ ছাড়া তো হবে না। নির্দিষ্ট মাপ যদি আকারে বেশি বিষ্ঠা পড়ে তাহলে অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছ মারা যাবে। ও আচ্ছা, এই সব কারণে ওখানে হিসাব করে মাছ অনুযায়ী মুরগি দিতে হবে। তাহলে এটা তো একটা বেশ ভালো তথ্য। যারা হচ্ছে এটা জানেন না, হয়তো পুকুরের উপরে তারা মাছে বসিয়ে মুরগি রাখছেন এবং বেশি পরিমাণ বিষ্ঠার জন্য তার মাছের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা করতে হবে। আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা করেছি, কারণ এটা এখানে আমাদের যে পুকুর আছে এই পুকুরে 1500 মুরগির বিষ্ঠা দেওয়া যাবে। আচ্ছা, 1500 বেশি মুরগির বিষ্ঠা দিলে এগুলা পানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা 1500 এটা মাছায় দিছি, আর 1500 উপরে যেটা 3000 মুরগির সেট। আচ্ছা, এই যে আপনারা শুরু করেছেন মুরগির ফার্ম, আপনি তো বলছেন যে সেই 22-23 বছর হয়ে গেছে, শুরুটা কিভাবে ছিল আমি এটাও একটু জানতে চাই। আর কোন শেডটা আপনি প্রথমে করেছেন? শুরুটা হলো ওই ফার্ম দিয়ে, আগে যে ফার্ম ওই ফার্মটা থেকে ধীরে ধীরে ফার্ম এটাতে ধরেন এখন এটাও 7-8 বছর হয়ে গেছে। এটার পরে এটা করছি। এখন এটাতে আবার মাছও একসাথে, এর নিচে মাছ আছে, এখনো মাছ আছে,
মাছের খাবারও দিই, এই যখন মুরগি থাকে না তখন মাছের আলাদাভাবে খাবার বেশি দিতে হবে, আর মুরগি থাকলে মাছের খাবারের যোগান দিতে হবে কম। আচ্ছা আচ্ছা। দেখা যায় যে আমার এক বছরে মাছগুলো আমি এক বছরে এখানে 6টা 7টা বেচ করা যায়, ওই 7টা বেচ করা যায়, মাঝে যে গ্যাপ থাকে গ্যাপের সময় আমরা মাছের আবার ফিড খাওয়াই। আচ্ছা। আর যখন মুরগি থাকে তখন ফিডের তেমন প্রয়োজন হয় না। খাবার কতটুকু লাগে আসলে মুরগিদের প্রতিদিন ডেইলি? এখানে মুরগি আছে কত? এখন এখানে মুরগি আছে 1500। যখন 20 দিন বয়স পর্যন্ত খাবার খাবে কম, 20 দিন বয়স পরে যখন গ্রোয়ার ফিড ধরবে তখন 1500 ডেলি 2.5 বস্তা 3 বস্তা খাবার খাবে। আচ্ছা। এর ধীরে ধীরে গুলো 5 বস্তা খাবে, যখন 5 বস্তা খাবে তখন ছেলের উপযোগী। তার মানে খাবার কতটুকু খাচ্ছে এইটার উপর নির্ভর করে আসলে বিক্রির উপযোগী হয়েছে কিনা সেটা বোঝা সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আপনি খাবার দিচ্ছেন, দৈনিক কত টাকা খরচ হচ্ছে খাবারের পেছনে এই 1500 মুরগিতে? 1500 মুরগিতে ধরেন দৈনিক একটা খাবার হলো আমি এখন 3600 টাকা। 3600। হ্যাঁ, তাহলে মোট কত যাচ্ছে? 3600 এখন ধরেন 3টা খাবার হলে আমার 9-10-11,000 টাকার মতো খাবার আসবে। মানে দৈনিক 11,000 টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এদের খাবারের জন্য শুধু? আরো তো পরিচর্যা আছে। এর আবার স্টাফ আছে এখানে, আমি এগুলো লিটার নাড়াচাড়া করা, মুরগির খাবার দেওয়া, পানি দেওয়া, এই জন্য আমার স্টাফ আছে, ওনারা এগুলা প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করে। তো সেটা কি ওনাদেরকে আপনি রোজ হিসেবে পেমেন্টটা দেন নাকি হচ্ছে মাস হিসেবে দেন? না, ওদের স্যালারি মাসিক। আচ্ছা, তাহলে এখানেও আপনার একটা বড় ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, সেটা তো বেশ বড় দেখতে পাচ্ছি, তাই না ভাই? হ্যাঁ। আর মুরগিগুলোর সাইজও দেখছি বেশ ভালো। ধরা যাবে নাকি চলে যাবে? একটা দেখাই, আমি যদি দেখাই, বেশ ভালো মাংস হয়েছে। এটা তো বিক্রির উপযোগী হতে এখন আরো 10 দিন, আর 8-10 দিন বাকি। তাতেও তো মনে হচ্ছে 1 কেজি হয়ে যাবে। না, এখন 1 কেজি 1200 গ্রাম মোরগ। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, আমি ধরেই বুঝতে পারছি যে 1 কেজির উপরে হয়তো বা হবে। তো এই যে মুরগিগুলো আপনি 8-10 দিন পরে বিক্রি করবেন, সেখান থেকে আপনার প্রফিটটা কিরকম আসবে? প্রফিটটা রেট তো এখন খারাপ। এখন ধরেন এই মুহূর্তে যেগুলো বিক্রি হইতেছে গত রমজানের পর থেকে এই পর্যন্ত, যেহেতু মুরগি বিচে সব মুরগিতে আমাদের যারা খামারি আছে প্রান্তিক খামারিদের লস। আচ্ছা আচ্ছা। মুরগির মার্কেট খারাপ, কারণ মুরগি উৎপাদন খরচ হলো 145 টাকার মতো, এটা পার কেজি উৎপাদন খরচ। কিন্তু আমরা এখন সেল করতেছি এই মুরগিটাতে আমাদের 120 টাকা পার কেজিতে, আমাদের 25 টাকা হারে এখন ভর্তুকি দিতে হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আপনি আরেকটু বিস্তারিত বলবেন। এই যে ভর্তুকির ব্যাপারটা, এটা কোন সিজনে আসলে মুরগিটা বেশি বিক্রি হয় তখন আসলে এই সমস্যাটা থাকে না? এটা তো এক এক সময় এক এক সিজন। এর আগে আমরা যখন ব্যবসা শুরু করছি তখন থেকে শীতকালে মুরগিটার দাম কম ছিল। এখন আসি যে আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যায় এই যে রমজানের ঈদের পর থেকে মুরগির যেমন দাম কমছে, মুরগির বাচ্চারও দাম কমে গেছে। আচ্ছা, যারা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের লস হইতেছে, তারা একটা বাচ্চা 8-10 টাকার উপরে বিক্রি করতে পারতেছে না। আর যখনই সিজন থাকে একটা বাচ্চার দাম 70 টাকা পর্যন্ত ওরা নিয়ে যায়। এখন ডাল সিজন, এই জন্য বাচ্চার দামও কম, এই উৎপাদন খরচে যায়, এই উৎপাদন খরচও কম হইতেছে, মার্কেট ছিল কম। যখন এটা চাহিদা বাড়ি যাবে, এটা অটোমেটিক এটার দাম বাড়ি যাবে। আচ্ছা, তখন কি উৎপাদন খরচটাও বাড়ে? উৎপাদন খরচটাও তখন বাড়ি যাবে। যখন বাচ্চা একটা কিনে হবে আমাদের 70 টাকা, 70 টাকা বাচ্চাটা কিনা পড়লে তখন উৎপাদন খরচটা আপনার 160-70 টাকা উৎপাদন খরচ পড়বে। তখন সেল হইলো 180 টাকা, 180 টাকা, 85 টাকা, 190 টাকাও মাঝে মধ্যে হয়। তখন মার্কেট রেট বাড়ি যায়। তাহলে উৎপাদন খরচ কম হয় কখন? যখন হচ্ছে অফ সিজন থাকে। অফ সিজনে উৎপাদন খরচও কম, মার্কেট রেট সেরকম। তার মানে চাহিদার উপর ভিত্তি করে এটা দামটা ওঠানামা করতে থাকে, মানে কোনো একটা নির্দিষ্ট দাম তো নাই। না, নির্দিষ্ট দাম নাই। কাঁচামাল চাহিদার পরে রেট বাড়বে, চাহিদা কম হলে রেট কমবে। তো অন সিজন বলতে আপনি কোনটাকে বোঝাবেন? এই যে রমজান গেল তখন কি? রমজানটা সিজন ছিল, রমজানের ঈদের পর থেকে যখন বর্ষাটা ডাল সিজন, বর্ষাকালে নদী নালা খাল বিলে মাছ পাওয়া যায়, মাছ যখন বেশি পাওয়া যাবে তখন মুরগিটা রেট কমে যাবে। তাহলে আপনি বলছেন যে যখন হচ্ছে বর্ষাকাল না, মানে গ্রীষ্মকাল বা ফাল্গুন যখন চলছে তখন মুরগির রেট ভালো থাকে। আচ্ছা। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। তাহলে এখন এই যে মুরগির ব্যবসা নিয়ে আপনার আর পরিকল্পনা কি আছে? আমার পরিকল্পনা আমি আগে বলছি, আমি 30,000 ব্রয়লারের সেট করার আছে। হ্যাঁ, এখানে আপনার ইনভেস্টমেন্টটা আপনি আর কিরকম বাড়াতে চান, বা আপনার কিরকম প্রফিট এখন পর্যন্ত এইখান থেকে এসেছে যে আচ্ছা আমি এরকম একটা প্রফিট এখন করতে পেরেছি, এইটা আমি আমার এই ব্যবসায় আরো ইনভেস্ট করতে চাই? এখন পর্যন্ত প্রফিট খারাপ না, ভালোই আছি আমাদের। এখন ধরেন এই ডাল সিজন আসি আমাদের খারাপ যায়, সিজন ভালো থাকলে ডাল সিজনে বেচ পড়ে 2টা বা 3টা, এক বছরে বেচ করা যায় 6 থেকে 8টা বা 7টা বেচ করলে ধরেন 2টা খারাপ যাবে আর 5টাতে মোটামুটি লাভ হবে, ভালো থাকবে।
তো 5টা 2টায় কভারেজ করে এভারেজে একটা প্রফিট থাকে। এই প্রফিটের উপর ভিত্তি করে চাহিদার উপর ভিত্তি করে আমরা আরও শেড বাড়ানোর পরিকল্পনা আছে এগুলো। আচ্ছা, তো যারা নতুন আসলে মুরগির ফার্ম করতে চায় তাদের মধ্যে অনেক ধরনের ধারণা থাকে, শুরুটা কিভাবে করবে, কত দিয়ে করবে, কতগুলো মুরগি দিয়ে শুরু করা উচিত, এই ধরনের একটা মানে জানার আগ্রহ তাদের থাকে। আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে শুরু করা আমার উচিত? পরামর্শ হলো নতুন যখন একটা খামারে উদ্যোক্তা হবে তখন তাকে 500 মুরগির একটা শেড নিতে হবে। আচ্ছা, 500 মুরগির শেড করে তাকে এটা সম্বন্ধে ভ্যাকসিন থেকে মেডিসিন থেকে যে পরিমাণ কোন টাইমে কি দিতে হবে এটা জানতে হবে। আচ্ছা আচ্ছা, মানে একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে বলছেন। 500 মুরগি নিলে 1টা 2টা বেস করলে তার একটা অভিজ্ঞতা হবে। আচ্ছা। ওই অভিজ্ঞতার আলোতে সে ধীরে ধীরে বাড়াতে আচ্ছা, পারবে। সে কি শুরু করে শিখবে নাকি শুরু করার আগেই তার একটু শেখার দরকার আছে? শুরু করার আগে শেখার একটু দরকার আছে। আচ্ছা, সেই প্রশিক্ষণটা কোথায় পেতে পারে? আপনি কি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণটা ধরুন আমরা যারা বড় খামারি আছি তাদের সাথে আলাপ করলে আমরা তাদেরকে অনেক সময় হেল্প করি। আসলে আমরা তাদেরকে দেখাই দিই কিভাবে করতে হবে। আমাদের এখানে পুরাতন স্টাফ আছে, তার সাথে 2 দিন সময় দিলে 2-4-5 দিন সময় দিলে একটা অভিজ্ঞতা অর্জন আচ্ছা, হবে। আপনারা সেই সুযোগটা রাখেন? অবশ্যই রাখি। যদি ধরেন আপনাদের কাছে আসতে পারলো না, কিন্তু সরকারিভাবে বা বেসরকারিভাবে কি উদ্যোগ আছে? আপনার এলাকার অবস্থাটা কি আসলে? সরকারিভাবে যুব উন্নয়ন ট্রেনিং করতে পারবে। সে যুব উন্নয়ন ট্রেনিং করে অবশ্যই সার্টিফিকেট দিব। ওরা 2 মাস বা 3 মাস একটা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে তারা একটা সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেট দিলে ওরা বোঝাই দিবে কিভাবে মুরগি পালন করতে হয়, ভ্যাকসিন ট্যাক্সিন ওরা সব কিছু আপনাকে শিখিয়ে দিবে। 2 মাস বা 3 মাসের ট্রেনিং আছে আমাদের। আচ্ছা, এই সোনাগাজীর অবস্থাটা আমাকে একটু বলেন। এখানে আসলে উদ্যোক্তা হবার পেছনে মানুষের আগ্রহ কেমন আছে? এখানে ধরেন অনেকের আগ্রহ আছে। আমাদের সোনাগাজী ফেনী অঞ্চলটা হলো বিদেশ নির্ভর। আচ্ছা, বিদেশ নির্ভর, প্রবাসী বেশিরভাগই দেশে বাইরে, বেশিরভাগই প্রবাসী। আচ্ছা আচ্ছা, এখানে যারা এই প্রবাসী ছেলেরা আছে ওরা মাঝে মধ্যে উদ্যোগ নিয়ে দেখা যায় আমার এই কিছুদিন করার পর আবার ভালো করতে পারে না, ওরা প্রবাসমুখী থাকে। আচ্ছা, এটা কি শুধুমাত্র তাদের এই যে প্রবাসমুখী বা বিদেশমুখী সেই জন্য ভালো করতে পারে না, নাকি তাদের আসলে আগ্রহের জায়গাটাই কম থাকে? প্রথমে মনে হয় যে আচ্ছা একটা খামার করি, তারপর মনে হয় যে ইচ্ছেটা হারিয়ে যায়, কোনটা আসলে? ওদের প্রথমে করার পর দেখা যায় 2-3 মাস করার পর দেখা যায় ওদের আর একটাতে ভালো লাগে না। প্রথমে ভালো দেখি ভালো লাগবে এভাবে দেখা যায় আর ভালো লাগে না, তখন তারা প্রবাসের চিন্তা করে। বাবা থাকে প্রবাসে, তখন বাবার বলে আমার বিদেশ নিয়ে যান, দেখা যায় এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। তাহলে যারা হচ্ছে বিদেশমুখী, এই জিনিসটা তো আমাদের দেশের উন্নয়নে প্রবাসী রেমিটেন্স একটা ভূমিকা রাখে, কিন্তু দেশের থেকেও দেশের কৃষি নিয়ে বা কৃষিভিত্তিক জীবন নিয়ে মানুষের আগ্রহ কম থাকাটা, এটা তো আসলে আমাদের জন্য একটু ক্ষতিকর দেশের জন্য। কিন্তু তাদের প্রতি উদ্যোক্তা হিসেবে আপনার কি পরামর্শ থাকবে? তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে একবার ব্যবসাটা ধরার পরে এটা ধরে রাখতে হবে। দেখা গেছে 1 বেচ 2 বেচ লস আসলে এরপরে অটোমেটিকলি আপনাকে লাভের মুখ দেখবেন। আপনি প্রথমে আপনাকে শেখার বিষয় আছে, শিখতে যখন আপনি কয়েক বেচ করে শিখবেন তখন যা লাভ আসবেন। প্রথম অবস্থায় দেখা যায় আপনার মুরগিটা পালন করতে গেলে কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না। হ্যাঁ, দেখা যায় 2 বেচ 3 বেচ করার পরে 5 মাস 6 মাস করার পরে অটোমেটিকলি তার একটা আগ্রহ জমবে। যখন তার আগ্রহ জমবে এখানে সাইন করতে পারবে। মানে একটা প্রফিট আসলে তো আগ্রহের জায়গাটা তৈরি হয়, তার মানে ধরে রাখতে হবে ধৈর্যের সাথে। এটাই। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কথা বললাম, অনেক ভালো পরামর্শ দিয়েছেন, আপনার খামার ঘুরিয়ে দেখেছেন, এবং আমি বলবো যে বেশ ভালো কিন্তু উন্নতি হচ্ছে আপনার খামারের। সামনে আপনি আরো ভালো করুন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমরা এসেছিলাম ফেনীর সোনাগাজীতে ইয়াসিন ভাইয়ের মুরগির ফার্মে। জানার চেষ্টা করলাম কবে থেকে তিনি এটা শুরু করেছেন, কেমন কি চলছে, ব্যবস্থাপনা কীরকম, খাদ্য কোথা থেকে আসছে, বিক্রিটা কেমন হচ্ছে, প্রফিট কেমন হচ্ছে, যাবতীয় তথ্য। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।